কিছু দেখা সাক্ষাৎ বা মিটিং কনফার্ম হয়েছে, এটা আমি আপনাদেরকে বলতে পারি। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হবে, পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হবে, নেপালের প্রধানমন্ত্রীর সাথে, ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, জাতিসংঘ মহাসচিব, মানবাধিকার সম্পর্কিত হাইকমিশনার জাতিসংঘের, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট, ইউএসএআইডির প্রশাসক, এদের সাথে চিফ অ্যাডভাইজারের দেখা হওয়াটা কনফার্ম হয়েছে। এছাড়া যেটা আমি বলছিলাম যে কিছু পাইপলাইনে আছে, সেগুলো আমরা শেষ মুহূর্তে জানতে পারবো বলে আশা করছি। মোদির ব্যাপারে প্রশ্ন করেছিলেন, ওনাদের দুজনের উপস্থিতি নিউ ইয়র্কে একসাথে হচ্ছে না, কারণ জনাব মোদি একটু আগে চলে আসছেন আর আমাদের চিফ অ্যাডভাইজার একটু দেরিতে যাচ্ছেন, কাজেই তাদের ওখানে দেখা হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে। দেখুন, একটা জেনারেল একটা তো জিনিস থাকবে যে এই সরকারের ক্ষমতা গ্রহণের যে ব্যাকগ্রাউন্ড, এটা নিয়ে কথাবার্তা হবে। আমাদের যেসব কমিটমেন্ট আছে সেগুলো নিয়ে কথাবার্তা হবে। এখানে যে রিফর্মস হবে সেটা উনি তাদেরকে অবহিত করবেন। তারপরে যে আমরা যে ইতিমধ্যে মানবাধিকার বিষয়ে যে অগ্রগতি সাধন করছি, আপনারা জানেন যে আমরা একটা চুক্তিতে ইতিমধ্যেই পার্টি হয়েছি। এছাড়াও মানবাধিকার ইস্যুজ নিয়ে কথাবার্তা হবে। আমরা একটা খোলামেলা পরিবেশে যেটা সৃষ্টি করতে যাচ্ছি দেশে বা সৃষ্টি করেছি, তাতে করে যে কেউ মানবাধিকার নিয়ে যে কোনো ইস্যুজ তুলতে পারেন এখন, এবং সেগুলি যে সরকার যথেষ্ট গুরুত্বের সাথে এবং সেগুলি সমাধানে যে তৎপর থাকবে, এই কমিটমেন্ট উনি দিয়েছেন এবং দিতে থাকবেন। এছাড়া যেখানে বাইলেটারাল মিটিং আছে সেখানে তো বাইলেটারাল যেসব স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি আছে, কোনোটাই খুব বেশি ডিটেলসে যাবে না, কারণ মিটিংগুলি আসলে যেটা সিস্টেমটা হয় ইউএনজি এর সময় সাধারণত 15 থেকে 20 মিনিট হয় একটা মিটিং। প্লেজেন্ট্রিতেও কিছু সময় যায়, ছোটোখাটো কিছু বিষয় সাধারণত ওঠে না, সাধারণত ব্রড এরিয়া নিয়ে কথাবার্তা হয়। তবে এটার ইম্প্যাক্ট থাকে যেটা, সেটা হলো দুই পক্ষই তখন তাদের অধস্তনদেরকে এক ধরনের একটা নির্দেশনা দেন যে তারা যেন বিষয়দের নিয়ে আলাপ আলোচনা করে এবং সমাধানের চেষ্টা করে। আমার নাম মাসুদ হোসেন, যমুনাটিতে কাজ করে। আমার প্রশ্ন হচ্ছে যে এর আগে জাতিসংঘে অন্তত 2-3 বার আমরা রোহিঙ্গা সম্পর্কে কেন্দ্র করে আমাদের সরকার প্রধানের বক্তব্য আবির্ভূত হয়েছে, 5 দফা নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। এমনকি চীনের সঙ্গে একটি ট্রাইপ্যাট্রিয়েট অ্যারেঞ্জমেন্টও করা হয়েছিল সম্ভবত 2019 সালে, যদি ভুল না করি। ফলে আমাদের মাথায় এই সরকার পরিবর্তনের প্রেক্ষাপট, একটা কার্যক্রমের পাশাপাশি একটা বলছে এবং রোহিঙ্গাদের জন্য বরাদ্দ দিতে কমছে, সেটা কতখানি গুরুত্ব পাবে প্রধান উপদেষ্টার বক্তব্যে বা আপনাদের সাইডলাইনে? রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলবেন তো আপনাদেরকে আমি বলেছি যে এক সপ্তাহে আমি বলেছি যে রোহিঙ্গা ইস্যু নিয়ে তিনি কথা বলবেন। আর আমরা পিছনের যে ব্যর্থতাগুলো সেগুলো অবশ্যই আমরা দেখব, কিন্তু আমরা চাইবো যে সামনে যেন আমরা এক্ষেত্রে কিছু সাফল্য অর্জন করতে পারি। রোহিঙ্গা প্রসঙ্গে আমরা একটা ইভেন্ট স্পন্সর করছি, আমরা নিজেরা অ্যারেঞ্জ করছি। সেখানে আমরা আশা করছি যে বেশ সংশ্লিষ্ট সবাই, বেশ একটা ভালো উল্লেখযোগ্য সংখ্যক তাদের উপস্থিতি থাকবে, এবং আমরা চেষ্টা করব যে সমস্যাগুলো, বিশেষ করে আমরা জানি যে এখন পরিস্থিতি আরও অনেক বেশি জটিল হচ্ছে, যেহেতু রাখাইন রাজ্যে একটা সিভিল ওয়ার পরিবেশ চলে আসছে। কাজে তার প্রেক্ষিতে আমাদের নীতিমালা কী হবে সেটা তো আমরা অভ্যন্তরীণভাবে ঠিক করব, কিন্তু আমরা চাইবো সেখানে যে আন্তর্জাতিক সম্প্রদায়ের তাদের যে ভূমিকা সেটা আমরা তুলে ধরবো, এবং আমরা চাইবো যে তারা যেন শক্তভাবে সেই ভূমিকায় অবতীর্ণ হয়, এই সমস্যার যাতে সমাধান হয়। আমরা 8 বছর প্রায় ধরে তাদেরকে লালন পালন করছি, এবং প্রতি বছরই কিন্তু প্রয়োজনের চেয়ে কম সহায়তা এসেছে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে, অর্থাৎ আমাদের নিজেদের অর্থ ব্যয় করতে হয়েছে প্রতিবারই, এবং সেটা আমরা করে যাচ্ছি। এখন আমরা চাইবো যে আমরা অবশ্যই তাদের প্রতি সমব্যথী, আমরা তাদের কষ্ট লাঘবের চেষ্টা করেছি, কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে এই সমস্যার সমাধানের জন্য, এবং যারা এর অন্তরায় হবে এই সমস্যার সমাধানে তাদের উপর ব্যাপক চাপ প্রয়োগ করতে হবে, এটা আমরা স্পষ্টভাবে তাদেরকে উল্লেখ করি। মাননীয় উপদেষ্টা, আমি একটা হচ্ছে যে আপনি উল্লেখ করলেন ইউএসএর পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সাথে বৈঠক সাথে বৈঠক না, এটা আপনাদের বুঝতে হবে। কিন্তু পররাষ্ট্রমন্ত্রী যখন হবেন তখন কিন্তু তিনি এসে তার সাথে কলট করবেন। আমি এটা একটু ক্লারিফাই করতে চাচ্ছিলাম, এটা কি আমরা বাইলেটারাল বলছি না কলন বলছি? এটা কলন, তবে কলন মানে কিন্তু বাইলেটারাল ইস্যুস সেখানে থাকবে, যে কোনো কলনই বাইলেটারাল ইস্যুজ না, উনি অবশ্যই কাউন্টারপার্ট না, কিন্তু মন্ত্রীরা তো কলন করেন প্রধানমন্ত্রীর কাছে। আমাদের যখন কেউ যায় তখন অনেক সময় আপনারা এটা কলন হিসেবে
অ্যাড্রেস করবেন সেটা, কিন্তু যে কোনো কলোনি বাইলেটারাল বিষয়াদি উচ্চারিত হয়। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যে রিসিপশনটা করছি ওখানে এখন পর্যন্ত ডিগনিটারিজ তারা কনফার্ম করেছে, ওখানে কি জো বাইডেনের আসার বা উপস্থিত হওয়ার কোনো সম্ভাবনা আছে? এটা স্পেকুলেটিভ হবে, আমি এই মুহূর্তে কনফার্ম করতে পারছি না যে কারা কারা আসবেন, তবে কিছু হেড অফ ডেলিগেশন অবশ্যই থাকবেন আর অন্যান্য কর্মকর্তারা থাকবেন। মাননীয় উপদেষ্টা, আমি রাজনীতি প্রথম আমাদের একটা হচ্ছে আপনি তো বলছেন প্রতিবারের মতো আমরা রোহিঙ্গা নিয়ে একটা ইভেন্ট করছি, তো আমরা দেখেছি বাংলাদেশে যেমন পাঁচটা পরবর্তী রাজনীতি পরিবর্তন হয়েছে, যে আমি বলি না পরিবর্তন হচ্ছে, আবার মিয়ানমারের বিশেষ তো রাখাইনে কিন্তু একটা পরিবর্তিত পরিস্থিতি এবং সেটা কোনো কোনোই ভালো থেকে না, আমরা যদি বলি সেটা খুব নেগেটিভ একটা ট্র্যাজেক্টরি দেখছি। তো এই কনটেক্সটে যে রোহিঙ্গা পলিসি নিয়ে গত 7 বছর আমরা যেভাবে কাজ করেছি, আমাদের পলিসিতে রিভিজিট করার সময় এসে কিনা বা এই বিষয়গুলো আলোচনা করতে পারি কিনা রোহিঙ্গা। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে আপনি যখন নিউ ইয়র্কে থাকবেন ওই সময় যতটুকু জানি মোস্ট প্রবলি বিমস্টেকের একটা গ্যাদারিং বা রিভিউ বা কোনো ফর্মেট সেটা এখনো ফাইনাল হয়েছে কিনা, হলে সেখানে আপনার সঙ্গে দেখা হবে। আর এর বাইরে একটা প্রশ্ন করতে পারি পরে করেন তাহলে, কারণ বেশি আমার মাথায় বেশি থাকবে না একবারে। পরেরটা দিয়ে শুরু করি, বলেন একটু কাছে নিন। ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের ক্ষেত্রে একটু টেনশন আছে, আমরা ইন্ডিভিজুয়ালিতে স্টেটমেন্ট যেগুলো শুনলাম সেই কনটেক্সটে চিফ মিনিস্টারের সঙ্গে মানুষের বাইরে হচ্ছে আপনার সঙ্গে কি জয়শঙ্কর সাহেবের কোনো সম্ভাবনা আছে? জয়শঙ্করের সাথে আমার দেখা হওয়ার সম্ভাবনা আছে, মোটামুটি প্রায় নিশ্চিত দেখা হবে। এবং যে কথাটা আপনি বলছিলেন যে টেনশন বা একটা ধরুন ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটু টানাপোড়েন চলছে, এটা কিন্তু স্বীকার করতে হবে প্রথমেই, কারণ সমস্যার সমাধান করতে হলে তো সমস্যার অস্তিত্ব অস্বীকার করলে চলবে না। আমরা অবশ্যই চেষ্টা করবো সেই টানাপোড়েন যাতে আমরা পেছনে ফেলতে পারি এবং একটি সম্পর্ক ওয়ার্কিং রিলেশন সৃষ্টি হয়। কিন্তু আমরা যেটা সবসময় বলে আসছি এবং সেটা হলো যে এটাকে অবশ্যই হতে হবে সার্বভৌম সমতার ভিত্তিতে এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে। আমি মনে করি যে এই ভিত্তিতেই আসলে সম্পর্ককে এগিয়ে নেওয়া সম্ভব এবং সেটা আমরা চেষ্টা করব। কিছু বাদ পড়ে গেছে কি? রোহিঙ্গা প্রসঙ্গে অবশ্যই পরিস্থিতির ব্যাপক পরিবর্তন হয়েছে, কিন্তু আমি খারাপের দিকে গেছে বলে যেটা বললেন আপনি যে আরও আগের চেয়ে খারাপ হয়েছে, হয়তো হয়েছে, কিন্তু ভালোই বা কী হয়েছিল গত 8 বছরে? আমাদের তো সমস্যাটার সমাধান হচ্ছে আমাদের কাছে তাদেরকে ফেরত যেতে হবে, সেক্ষেত্রে তো সামান্যতম কোনো অগ্রগতি হয়নি। কাজেই এখন যদি ওখানে একটা ধরুন একটা পরিবর্তন চলছে ওখানেও, সেটা আপাতদৃষ্টিতে খারাপ মনে হচ্ছে, কিন্তু সেটা যে আমরা এর মাধ্যমেই কিছু অর্জন করতে পারবো না এটা কিন্তু নিশ্চিত নয়। এটা আমাদের অভ্যন্তরীণ যে বিষয়টা আছে, যে আমাদের নীতি নির্ধারণ করা এবং স্ট্র্যাটেজি নির্ধারণ, সে ব্যাপারে আমরা আলাপ আলোচনা করছি। সেটা এখনও আসলে আপনাদেরকে বলার মতো পরিবেশে যায়নি। যখন হবে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো যে আমরা এইভাবে চিন্তা করছি। সেটা এখনও সেই পর্যায়ে যায়নি। আন্তর্জাতিক পর্যায়ে গিয়ে আসলে আমাদের স্ট্র্যাটেজির চেয়ে বরং তাদের যে চাপ প্রয়োগ করতে হবে, তাদের যে এখানে আরও অর্থ প্রদান করতে হবে তাদের আপকিপের জন্য, এই জিনিসগুলোর উপরে আমরা বেশি গুরুত্ব দেবো এবং তাদেরকে আমরা ব্যর্থহীনভাবে একটা কথা বলবো যে অন্য কোনো সমাধানের চিন্তা যেন কারো মাথায় না আসে। অনেকে এর মানে অন্য ধরনের কোনো চিন্তা সমাধানের কথা উল্লেখ করেন। এটার একমাত্র সমাধান হচ্ছে তাদের নিজ দেশে ফেরত যাওয়া, এবং তারাও ফেরত যেতে চায়, আমরাও চাই যে তারা ফেরত যান। সেই পরিবেশ সৃষ্টি করতে হবে। কোনো একজন মাইক নেবেন, তিনি বলবেন। এই তারপর উনি আচ্ছা, ওকে, ওনার পরে আপনি বলবেন। না ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আমি আচ্ছা, আর কিছু আছে? ধন্যবাদ।
আগে তারা বড় ডেলিগেশন কেন নিতেন সেটা আমি জাস্টিফাই করতে পারবো না। আমি তখন আপনাদের সাথেই একজন সাধারণ মানুষ হিসেবে ছিলাম, আমি জানি না। হয়তো এটার কোনো বেনিফিট ছিল, সেটাও আমার জানা নেই। কিন্তু বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে যে অবশ্যই ব্যয় সংকোচ করতে হবে, অপ্রয়োজনীয় কোনো খরচ করা যাবে না। আমি আপনাদেরকে শুধু বলি যে স্বাভাবিক সময়ে 344, 335 এই ছিল সংখ্যা 73তম এবং 74তমতে। এরপরে কোভিডের কারণে 75তম হয়েছে ভার্চুয়ালি। কোভিডের সীমাবদ্ধতার মধ্যেও 76তমতে 108 জন, 77তমতে কোভিড সীমাবদ্ধতার মধ্যেও 138 জন, এবং কোভিড পরবর্তী ব্যয় সংকোচন বলা হচ্ছিল যখন, তখনও 146 জনের ডেলিগেশন গেছে। এবারে নিরাপত্তা এবং প্রেস সহ সব মিলিয়ে, নিরাপত্তা আপনারা জানেন যে কিছু বিষয় আছে যেটাতে আমরা আসলে সংকোচন করতে পারি না, কারণ নিরাপত্তা তো সবার উপরে। নিরাপত্তা এবং প্রেস সহ সব মিলিয়ে হবে 57 জন। গতবারের 146 তুলনায় এবার 57, এই হলো আমাদের সংখ্যাটা এবার। তার মধ্যে বড় অংশ কিন্তু নিরাপত্তা এবং প্রেস। আমি আপনাদেরকে এটুকু বলতে পারি যে একেবারেই নিতান্ত প্রয়োজন যারা, শুধু তারাই যাবেন এখান থেকে, এবং বাকিরা তো আমাদের মিশনে যারা আছেন তারা কাজ করবে। বলো। আপনি বললেন যে জয়শঙ্করের সাথে ইনস্টাগ্রামে আপনার সাথে দেখা হওয়ার একটা সম্ভাবনা আছে। এইটা কি শুধুমাত্র সাইডলাইন বা দেখা হওয়া, এটা যেহেতু মোদির সাথে এর বৈঠক কি হচ্ছে না, আপনার সাথে তার দেখা হওয়াটা কিভাবে গুরুত্ব বহন করে বা কি আসলে সাইডলাইন বার্তাটা? এখন বলুন। আপনি নিশ্চয়ই দেখেছেন বাংলাদেশের পত্রপত্রিকায়, কাছে নিয়ে মুখ কাছে নিয়ে বলবেন। বাংলাদেশের পত্রপত্রিকা এবং আন্তর্জাতিক মিডিয়াতেও ব্যাপকভাবে প্রচারিত হয়েছে যে বাংলাদেশের সরকার পরিবর্তনের পর ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে আমাদের নেতৃস্থানীয় লোকজন এবং রাজনৈতিক নেতারা যেসব বক্তব্য দিয়েছেন, এটা ভারতের সরকার এবং রাজনীতিদের খুব একটা পছন্দ হয়নি। এ কারণেই মোদি বাংলাদেশের কারোর সাথে আর খুব একটা আন্তরিকভাবে বৈঠক করার পক্ষে নয়। এই ব্যাপারটা কি আমাদের জানা আছে কি, এবং এই ব্যাপারে বাংলাদেশের অবস্থানটা কি? ওকে, প্রথম কথা হচ্ছে যে জয়শঙ্কর সাহেবের সাথে আমার দ্বিপাক্ষিক সভা হবে, এটাই এখন পর্যন্ত প্রোগ্রাম। সাইডলাইনে তো ওখানে হাত মেলানো ছাড়া তেমন কিছু করার নেই সেখানে, কারণ সেখানে তো আর দ্বিপাক্ষিক বিষয় নিয়ে কোনো কথাবার্তা হবে না। তো এটা হলো আপনার প্রশ্নের উত্তর। আপনার প্রশ্নের উত্তর যেটা, সেটা হলো যে আমাদেরও তো অনেক কথা পছন্দ না হতে পারে। কাজে আমার কথা ওনার পছন্দ হলো না, বা ওনার কথা আমার পছন্দ হলো না, এটা নিয়ে আমার মনে হয় খুব বেশি বিচলিত হওয়ার কোনো কারণ নেই। আর এই কারণে তো এমন নয় যে বাংলাদেশ এখান থেকে বহু দূরে কোথাও অবস্থিত হয়ে যাবে, অথবা ভারত চলে যাবে অন্য কোথাও, যে বাংলাদেশের পাশে থাকবে না প্রতিবেশী হিসাবে। কাজে এটা প্রতিবেশী যেহেতু পরিবর্তন হয় না, কাজে এই কথা কারো পছন্দ হোক বা না হোক, যথেষ্ট উচ্চ পর্যায় থেকে ভারত থেকেও তো বিভিন্ন সময় অগ্রহণযোগ্য কথাবার্তা হয়েছে, আমরা জানি সেটা। কাজে এটা আমার মনে হয় এতটা গুরুত্ব দিয়ে বিবেচনা না করা উচিত। আর এই কারণে দেখা হচ্ছে না বা উনি দেখা করবেন না, আমার তা মনে হয় না। কারণ আসলেই তো যেহেতু ওভারল্যাপ করছে না টাইম, দেখা হওয়া কঠিন। এটাকেই আমরা ধরে নেব। এবং আরেকটা বিষয় হচ্ছে যে দ্বিপাক্ষিক বিষয় আমাদের প্রচুর আছে, সেগুলো নিয়ে আলাপ আলোচনা হতেই হবে এবং সেগুলো বজায় রাখতেই হবে। এটা ভারতেরও কোনো অপশন নেই, আমাদেরও কোনো অপশন নেই। মাইক নেবেন, মাইক নিয়ে বলবেন। তাহলে আপনি এরপরে বলেন। তাহলে আমরা কি বৈঠকটা খুব করে চেয়েছিলাম, ইন্ডিয়ার সাথে আমাদের একটা বৈঠক লাগবেই, এরকম কি আমাদের স্ট্যান্ডটা আসবে? এই ধরনের স্পেকুলেটিভ প্রশ্নের আমি উত্তর দিতে চাই না। এটা কোনো প্রশ্ন হলো না, এটা সম্পূর্ণ গুরুত্বহীন একটা কথা আপনি জিজ্ঞেস করলেন। শোনা যাচ্ছে না, এই একটু আওয়াজ বাড়ানোর ব্যবস্থা করুন। পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে মাননীয় প্রধান উপদেষ্টার বৈঠক, সেখানে কি আমরা 71-এর মুক্তিযুদ্ধ ইস্যুতে আনবো? আমরা ওখানে দুটা ইস্যু আমাদের আনসলভ আছে। একটি হলো জাতির কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা দেওয়া এবং ক্ষতিপূরণ আদায়ের বিষয়। এই বিষয়ে প্রধান উপদেষ্টা কোনো কথা বলবেন কিনা?
যাকে আমরা পাকিস্তানের সাথে এই বিষয়টি উজ্জ্বল রেখেই দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চাইছি। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রনীতিটাকে একটু জানতে চাইছি। আরেকটা হলো গাজা ইসরায়েল ইস্যুতে এবং ফিলিস্তিনি মানবাধিকার ইস্যুতে বাংলাদেশের বিগত সময় যে অবস্থান ছিল সেই অবস্থানে কোনো নতুন করে পরিবর্তন আসছে কিনা, নাকি আগের অবস্থানে আমরা আছি? দ্বিতীয় প্রশ্নটা দিয়ে শুরু করা যাক। সেটা হলো যে গাজা ইস্যুতে কিন্তু বা ইসরায়েল ইস্যুতে কিন্তু সরকার নির্বিশেষে বাংলাদেশ সবসময়ই পক্ষে, ইসরায়েলের বিপক্ষে এবং ফিলিস্তিনদের পক্ষে থেকেছে এবং সেটাই থাকবে। এটা আমার মনে হয় এক কথায় বলাই ভালো। বক্তব্য পরিস্থিতির কারণে হয়তো লাইন পরিবর্তন হতে পারে, নতুন কথা কিছু বলা হতে পারে, কিন্তু মূল ধারাটা হচ্ছে যে আমরা পুরোপুরি ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে এবং সেই অবস্থান বর্তমান সরকারের সময় বজায় থাকবে। প্রথম প্রশ্নটা কী ছিল কোনটা নিয়ে? আচ্ছা, পাকিস্তানের সাথে সম্পর্ক নিয়ে বা কী কথাবার্তা হয়েছে সেটা বরং আমরা যখন ফিরে আসবো তখন তো আবার আপনাদের মুখোমুখি হবো, তখন আমরা বলবো না যে ওখানে কোনটাতে কী কথাবার্তা হলো। মাইক কার হাতে, তিনি কথা বলেন। বাংলাদেশের ফোকাসটা কি থাকে, ইস্যুতে বাংলাদেশের ফোকাসটা দিয়ে দিতে সেক্ষেত্রে আমাদের এক্সপেকটেশন কি? আসলে বিষয়টা হলো যে আমাদের জন্য এই সফরটার গুরুত্ব প্রধানত এই যে আমাদের এখান থেকে একটি বড় রাজনৈতিক পরিবর্তন হয়েছে, সে সম্বন্ধে যাতে কারো কোনো মনে দ্বিধা সংকোচ না থাকে, আমার বিশ্বাস নাই তেমন। আমরা বিশ্ব সম্প্রদায়কে অবহিত করা এবং আপনারা জানেন যে প্রফেসর ইউনূস যথেষ্ট পরিচিত সমস্ত পৃথিবীতেই, কাজে উনি যখন কোনো কিছু বলবেন সেই কথাটাকে সব দেশে কিন্তু গুরুত্ব সহকারে নেবে। আমরা সেটাকে উপস্থাপন করব এবং উনি পরিস্থিতি সম্পর্কে অবহিত করবেন এবং কিভাবে সামনের দিকে আমরা এগোতে চাচ্ছি সেই নিয়েও পৃথিবীকে একটু ধারণা দেবেন। শেষ? বাইরের প্রশ্ন মানে কীরকম? ওকে, আচ্ছা, জাতিসংঘের বাইরে। ওকে, বাইরের প্রশ্ন দেন, কোনো অসুবিধা নেই। আমি যতটুকু পারি বলবো। আমি মাইক্রোফোন নিয়ে কথা বলতে হবে। অবশ্যই বাংলাদেশের একটা কমিউনিটি, মানে বাংলাদেশের এক্সপেট্রিয়েট। আচ্ছা, না, আমাদের ওখানে এমবেসি আছে এবং আমাদের একটা ছোট কমিউনিটিও আছে, খুব বড় নয়, আর একটু বড় ছিল আগে, একটু ছোট। ও ওকে, লেবাননে আমাদের দূতাবাস আছে, লেবাননে আমাদের একটি কমিউনিটিও আছে। একটা বিষয় হলো যে আমরা কিন্তু একটা পরিস্থিতির সৃষ্টি হলেই ঝট করে ইভাকুয়েট করি না, কারণ অনেক সময় এরকম হয় যে আমরা ইভাকুয়েট করতে চাইলেও অনেকে একটু থেকে দেখে যেতে চান যে আসলে টিকে যাওয়া সম্ভব কিনা। আমরা জানি যে এমনকি সুদান থেকে আমাদের লোকজনকে একটা সিভিল ওয়ারের মুখে সেখান থেকে তো লোকদেরকে নিয়ে আসতে বেশ কষ্ট হয়েছিল, অনেকেই আসতে চাচ্ছিলেন না। আমরা জোর করে কাউকে আনিনি, কিন্তু এনকারেজ করেছি যে পরিস্থিতি খুব ভালো না, আপনাদের নিরাপত্তার সাথে আপনারা চলে আসেন। একইভাবে আমার মনে হয় আমাদের মিশন তাদের আরাধ্য যেটা দায়িত্ব সেটা তারা পালন করবে এবং আসলে যদি প্রয়োজন হয় তো আমরা তাদেরকে ইভাকুয়েট করার ব্যবস্থা করব। সরকারের এই মুহূর্তে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন পড়েনি, যখন প্রয়োজন হবে তখন সঙ্গে সঙ্গে আমরা এই ব্যাপারে সিদ্ধান্ত নেব। এখনও ঠিক ওই যে ওখান থেকে ইভাকুয়েট করার একটা চাহিদা সেটা এখনো সৃষ্টি হয়। আমার প্রশ্ন হচ্ছে, পার্বত্য চট্টগ্রামে একটা অস্থিরতা বিরাজ করছে এবং এটা নিয়ে আমরা বিভিন্ন ধরনের ভাষ্য পাচ্ছি, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেউ কেউ এরকম লিখছেন যে এই 5 আগস্টের পরে 7 সিস্টার্স অশান্ত করার এক ধরনের পলিটিক্যাল রেটরিক হয়তো ছাত্র জনতা বা কোনো রাজনৈতিক দল থেকে করা হয়েছিল, ফলে অন্য একটি দেশ এই সঙ্গে সম্পৃক্ত হয়ে বাংলাদেশকে অস্থির করার চেষ্টা করছে কিনা, এই ধরনের কোনো রেটরিক বা ভাষ্য আপনাদের কাছে আছে কিনা, বা এর সঙ্গে তৃতীয় কোনো পক্ষের ইন্ধন রয়েছে? আপনার লাস্ট প্রশ্নটার কোনো উত্তর আমি দিতে পারবো না, কারণ কোনো ইন্ধন আছে কিনা সেটা তো আমি জানি না। 1, 2 হচ্ছে যে আমরা এটাকে আমাদের অভ্যন্তরীণ একটা সমস্যা হিসেবে দেখছি এবং সেটা সমাধানের চেষ্টা করছি। আপনারা জানেন যে আজকে 4 জন উপদেষ্টা কিন্তু সেই অফিসে যাচ্ছেন এবং চেষ্টা করছেন যে আলাপ আলোচনার মাধ্যমে একটা পরিবেশ সৃষ্টি করা যাতে শান্তি বজায় থাকে এবং যাতে আর সংঘাত বৃদ্ধি না পায়। এ নিয়ে কিছু আইনশৃঙ্খলা পরিস্থিতির যেটা সৃষ্টি হয়েছিল সেটাও সমাধান করার চেষ্টা করা হচ্ছে। 144 ধারা জারি হয়েছিল গতকাল। আমরা চেষ্টা করছি যে এই সমস্যাটা সমাধান করতে।
আমরা এটাতে আশা করি যে সাফল্য অর্জন করব, কারণ আমাদের মানুষ যারাই এখানে আহত নিহত হচ্ছেন আমাদের মানুষ, এবং একই সাথে এটাও সিদ্ধান্ত আছে যে যারা জড়িত বলে প্রমাণিত হবে কোনো ধরনের অপরাধে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটা হলো সরকারের অবস্থান, এবং সরকার ঐকান্তিকভাবে চাচ্ছে এই সমস্যার সমাধান করতে। আবার মাইক্রোফোন প্লিজ, মাইক্রোফোন নিয়ে, হ্যাঁ বলুন। আমাদের সাবেক প্রধানমন্ত্রী ভারতে অবস্থান সম্পর্কে কোনো তথ্য কি এখন পর্যন্ত আপনি পেয়েছেন? সাবেক প্রধানমন্ত্রী ভারতে অবস্থান করছেন, এই তথ্য আপনারাও জানেন, আমিও জানি, কাজে আর কোনো তথ্য আমার কাছে নেই। এমনিতে এই প্রসঙ্গ উঠেছিল যে তাকে ফেরত আনা ইত্যাদি ইত্যাদি, এটা আমি আগেও বলেছিলাম, জুডিশিয়াল প্রসেস, এবং যদি প্রয়োজন হয় তাহলে তাকে ফেরত আনার চেষ্টা করা হবে, এটা ল অ্যাডভাইজার বলেছেন যদি তার প্রয়োজন হয়। তো আপনারা বরং এটা তার সাথে যোগাযোগ রাখুন, এটা উনি সবসময় আপনাদেরকে ভালো আপডেট করতে পারবেন এই ব্যাপারে।